নমস্কার, আমি অয়ন। গল্পের কোলাহলের ২৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে রয়েছে তোমাদের জন্য একটি সত্যি অলৌকিক ঘটনা। এই ঘটনাটি যেমন ভয়ঙ্কর তেমনই দুঃখজনক। ঘটনাটি পাঠিয়েছে রাজীব, হুগলি থেকে। এরকমই কেউ নিজের সত্যি অলৌকিক ঘটনা বা অভিজ্ঞতা লিখে পাঠাতে পারো খুব সহজেই আমাদের মেল আইডিতে গল্পের কোলাহল@gmail.com। ঘটনা সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি আমরা প্রচার করব। আর কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমাদের আজকের এপিসোডটা শুনছো। লাইক শেয়ার করে ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করে দেখাতে পারো একটু সাপোর্ট আমাদের ছোট্ট চ্যানেলটিকে। চলে যাই সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমি রাজীব। ঘটনা পাঠাচ্ছি হুগলি থেকে। আজকে এই ঘটনাটি একটি সত্যি ঘটনা, যেটা আমার মেশোর সাথে ঘটেছিল। আমার মেশোর মৃত্যু খুবই অস্বাভাবিকভাবে হয়েছিল, যার রহস্য আমি বা আমাদের বাড়ির কেউই আজও বুঝতে পারিনি। মারা যাওয়ার কিছুদিন আগে মেশো আমার মাসিকে কিছু কথা বলে গেছিল। সেটা মাসি পরে আমাদের বলেছিল। ঘটনার সূত্রপাত হয় মেশো যখন কলকাতায় চাকরি করত। বয়স ছিল ২৭। নতুন বিয়ে হয়েছিল তখন আমার মাসির সাথে। তখন মেশোকে রোজ হুগলি থেকে কলকাতা যাওয়া আসা করতে হতো। এরকমই একদিন অফিস থেকে ফেরার পথে লঞ্চে মেশোর সাথে ঘটেছিল এই অলৌকিক ঘটনা। প্রতিদিন অফিস যাওয়ার সময় মেশো লঞ্চে করেই নদী পার করত, আর রাতে বাসে করে ফিরত, কারণ ছুটি হতে বেশ রাত হয়ে যেত। সেদিন মেশোর অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় মেশো ভেবেছিল যে শেষ লঞ্চটা ধরে ফিরতে পারবে। অফিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি ঘাটে যেতেই দেখে টিকিট কাউন্টার বন্ধ। আকাশে বেশ ভালোই মেঘ করেছিল, কিন্তু তখনও বৃষ্টি নামেনি। শুধু হালকা একটা ঝোড়ো হাওয়া বইছিল গঙ্গার ধারে। হালকা হলুদ আলো লঞ্চঘাটের সিঁড়ির ওপর পড়ছিল। ওই দিন লঞ্চঘাটটা যেন এক অদ্ভুত লেগেছিল মেশোর। চারিদিক ফাঁকা, আর কোনো উপায় না থাকায় মেশো ভাবল তাকে বাসেই ফিরতে হবে। মেশো পেছন ঘুরে হাঁটা শুরু করতেই সামনে দেখতে পেল একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। তাকে কিছু বলতে যাওয়ার আগেই লোকটি নিজের পকেট থেকে একটা টিকিট বার করে মেশোর হাতে দিয়ে বলল, লঞ্চে যাবেন তো? এই টিকিটটা রাখুন। এক প্রকার যেন জোর করেই টিকিটটা দিয়েছিল। টিকিটটার দিকে তাকিয়ে মেশো ভাবল যে টিকিট কাউন্টার তো বন্ধ, লোকটা এই টিকিটটা পেল কোথায়। লোকটাকে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু মেশো দেখল তার আশেপাশে কোথাও লোকটা নেই। মেশোকে ব্যাপারটা ভাবিয়ে তুলছিল। এমনিও কোনো লঞ্চ নেই, টিকিটটা নিয়েই বা মেশো কী করবে। তাই আর না দাঁড়িয়ে মেশো ঘাটের মুখ থেকে আবার হাঁটা শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে একটা ডাক শুনতে পায় মেশো। ও দাদা, ওপারে যাবেন তো? মেশো ঘুরে দেখলো যে অন্ধকারের মধ্যে একটা লঞ্চ এসে দাঁড়িয়েছে। লঞ্চের সামনে গিয়ে মেশোর মনে হচ্ছিল যে লঞ্চের মধ্যে কোনো যাত্রী নেই। হ্যাঁ হ্যাঁ, ওপারে যাব তো বলে মেশো লঞ্চে উঠল। উঠে দেখলো যে লঞ্চে বেশ ভালোই লোক আছে। হয়তো লঞ্চটা একটু উঁচু বলে মেশো বাইরে থেকে লোকগুলোকে খেয়াল করেনি। লঞ্চের ভেতরে প্রচুর লোক ছিল ঠিকই, কিন্তু তাও পরিবেশটা যেন খুব শান্ত। সবাই চুপ করে বসে, সবার মুখে ছিল খুব ক্লান্তির ছাপ, যেন বহুদিন ধরে তারা কিছুর জন্য খুব পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছে। চোখের চাউনিগুলো পুরো স্থির। মেশো একটা বেঞ্চে গিয়ে বসল। পাশে ছিল একজন বয়স্ক ভদ্রলোক। লঞ্চটি চলতে শুরু করলো। ঘাটের আলো আস্তে আস্তে দূরে মিলিয়ে যাচ্ছিল। মেশো পাশে থাকা ভদ্রলোকটিকে বলে উঠল, ভাগ্যিস ওই লোকটা আমায় এই টিকিটটা দিল, না হলে তো এই শেষ লঞ্চটাও পেতাম না। এই কথাটা বলার সাথে সাথেই লঞ্চে থাকা সব কটা লোক একসাথে ঘাড় ঘুরিয়ে মেশোর দিকে তাকায়। তাদের চোখের মনি যেন ঠিকরে বেরিয়ে আসছে, যেন কি ভুল কথা মেশো সেখানে বলে ফেলেছে। খানিকক্ষণ পর পাশের লোকটা সিট থেকে উঠে দাঁড়ালো। মেশো ভাবলো ওই লোকটা হয়তো নামবে বলে আগে থেকে উঠছে, তাই পাটা সিটের ভেতরে ঢুকিয়ে
সাইড দেয়। লোকটা বেরিয়ে সোজা চলে যায় একদম লঞ্চের ধারে। নিচে তাকায় জলের দিকে। মেশোর মনটা ছ্যাক করে ওঠে। সঙ্গে সঙ্গে লোকটি শটাং ঝাঁপ মেরে দেয় জলের মধ্যে। মেশো ছুটে যায়, কিন্তু নিচে তাকিয়ে অবাক হয়ে যায়। জলে লোকটিকে দেখতে পায় না। ঠিক তখনই কানে আসে একসাথে অনেকগুলো জলে ঝাঁপ দেওয়ার শব্দ। ঘাড় ঘুরিয়ে দেখে লঞ্চের সবাই একে একে ঝাঁপ দিচ্ছে জলেতে। মেশো চেঁচিয়ে জিজ্ঞাসা করে, এ কি করছেন আপনারা? সবাই এরকম জলে ঝাঁপ দিচ্ছেন কেন? কি হয়েছে আপনাদের? এ কি করছেন আপনারা? কিন্তু মেশোর কথাতে যেন তারা কোনো পাত্তা দেয় না। তাদের কানে ওই কথাগুলো যেন পৌঁছায় না। তারা যেন কোনো মন্ত্র বলে বাঁধা পুতুল। দেখতে দেখতে চোখের সামনে সবাই ঝাঁপ দেয় জলে। মেশো একা দাঁড়িয়ে থাকে মাঝ নদীতে ফাঁকা লঞ্চে। কিছুক্ষণের জন্য সারা শরীর যেন আটকে যায়। তারপর নিজের মনকে স্থির করে দৌড়ে যায় লঞ্চের চালকের কেবিনে। সেখানে গিয়ে কোনো লাভ হয় না। দেখে লঞ্চ চালকও কোনো মায়ার নেশায় ডুবে রয়েছে। চোখের পলক পড়ছে না। মেশো ঠেলে ডাকতে যায়, কিন্তু পারে না। হাতটা ঢুকে যায় চালকের শরীরের মধ্যে, যেন কোনো ভেজা শ্যাওলা দিয়ে গড়া শরীর। ভয় হাতটা সরিয়ে নেয় তাড়াতাড়ি মেশো। ডেকের একদম নিচে ছুটে নেমে যায়। প্রাণ বাঁচানোর জন্য চেঁচাতে থাকে, বাঁচাও বাঁচাও, কেউ আছো, বাঁচাও। কিন্তু উত্তর আসে না অন্য কোথাও থেকে। উত্তরটা আসে মেশোর ঠিক পেছন থেকে। আপনি তো ওপারে যাওয়ার টিকিট কেটেছেন, ঝাঁপ মারুন তাহলে, এত দ্বিধা কিসের? মেশো ঘুরে দেখে সেই লঞ্চের চালকটি। শরীরটা যেন পুরো পচে গেছে, গায়ে শ্যাওলা জমেছে, জলের ভেতরে যেন বহুদিন পড়েছিল। মেশো ওই দেখে জ্ঞান হারায়। বেশ অনেকক্ষণ বাদে মুখে জলের ঝাপটায় জ্ঞান ফেরে। চোখটা খুলে দেখে দুজন প্রবীণ লোকের মুখ। তারা যেন ঝুঁকে দেখছে মেশোকে। ধরফড় করে উঠে বসে মেশো। আশেপাশে তাকিয়ে দেখে অপর প্রান্তের ঘাটে। কিছুই বুঝতে পারে না যে সে নদীটা পার করলো কি করে। তখন মনে পড়ে ওই লঞ্চটার কথা। প্রবীণ লোকগুলোকে সব ঘটনা বলে। তারা হেসে উড়িয়ে দেয়, ভাবে আমার মেশো হয়তো কোনো নেশা করে পড়েছিল। ওদের বোঝাতে না পেরে মেশো বাড়ি ফিরে যায় সেই রাতে। বাড়ি ফিরে রাতে খেতে বসার সময় মেশোর ডান হাতটা হঠাৎ জ্বালা করে ওঠে। হাতটা দেখে কতটা পুড়ে গেছে। তখন মনে পড়ে ওই লঞ্চ চালকের শরীরে মেশোর হাতটা ঢুকে গেছিল, আর ঠিক যতটা ঢুকেছিল ততটাই পুরো জ্বলে পুড়ে গেছে। এইসব ব্যাপার মেশো কিছুই বলে না তখন মাসিকে। এরপর মেশোর ওই হাতের পোড়া জায়গাটা বাড়তে থাকে। কিরম অদ্ভুত কালো ছোপ পড়ে গেছিল, আর সেটা বাড়ছিল। মাসি ব্যাপারটা দেখে ফেলে। মেশোকে জোর করে ডক্টরের কাছে নিয়ে যায়। অনেকগুলো পরীক্ষা করার পর জানা যায় একটি বিরল চর্মরোগ, আর এটা এতটাই বেড়ে গেছে কোনো ওষুধ আর কাজ করবে না। হাতটা বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওটা ছড়াতে থাকবে পুরো শরীরে। মেশোর হাত বাদ দেওয়ার কথাটা শুনে মাসি ভেঙে পড়েছিল। যেহেতু ওটাই একমাত্র উপায় ছিল, তাই মেশোর ডান হাতের কবজি থেকে বাদ দেওয়া হলো। এরপর থেকে মেশো পুরোই পাল্টে গেল। কলকাতায় যেখানে কাজ করত সেখানে মেশোর হাত বাদ দেওয়ার পর মেশোকে আর রাখেনি। বাড়িতে মনমরা হয়ে বসে থাকতো, বেরোতো না বাড়ি থেকে। নিজের মনে হঠাৎ হঠাৎ বলে উঠত, আমার টিকিটটা দেখেছো, আমার টিকিটটা দেখেছো কেউ, ওগো আমার টিকিটটা। বাড়ির সবাই ভাবছিল মানসিকভাবে ভেঙে পড়ায় এরকম অবস্থা হয়েছে মেশোর। রাতের বেলায় খাটের ওপর উঠে বসে থাকতো। মাসির ঘুম ভেঙে গেলে দেখতো খাটের ওপর বসে মেশো দুলছে আর বলছে, টিকিটটা কোথায় গেল আমার, আমার টিকিটটা, আমার টিকিটটা কোথায় গেল, আমার টিকিটটা। মাসি
একদিন জিজ্ঞাসা করে মেশোকে এই টিকিটের ব্যাপারে। সেটা শুনেই মেশো বড় বড় চোখ করে তাকিয়ে দেখে মাসির দিকে, তারপর বলে ওই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল। মাসিও শুনে বিশ্বাস করে না। মেশো আস্তে আস্তে খুবই রোগা হয়ে যায়। খাওয়া দাওয়া করতো ঠিকই, কিন্তু তাও যেন শুকিয়ে যেতে লাগলো। মাঝে মাঝে মাসিকে ডেকে বলতে শুরু করলো, এই শুনছো, ওই যে হর্ন বাজছে, আসছে লঞ্চটা, তুমি শুনছো কি গো? ওই যে আমার টিকিটটা দাও, আমার টিকিটটা দাও। মাসি কেঁদে ফেলতো মেশোর এরকম আচরণ দেখে। তারপর রাত্রিরে পাশে শুলে মেশোর গা থেকে কিরকম আঁশটানি শ্যাওলা মতন গন্ধ ছাড়তে শুরু করলো। মাসির দম আটকে যেত। সারা রাত দুলতো খাটে বসে আর বলতো, ওই তো ওরা এসেছে, আমাকে ডাকছে তো, ও গো শুনছো কি গো, ওই দেখো। রোজের এরকম বলে মাসি আর সাড়া দিত না। গোটা ঘরটা ভরে থাকতো একটা আঁশটানি গন্ধ। আবার নিজের কাটা হাতটার দিকে তাকিয়ে থাকতো বিভোর হয়ে। আমার মাসি স্কুলে চাকরি করত। একদিন হঠাৎ মাসি স্কুল থেকে ফিরে দেখে মেশোর নিথর শরীরটা বাড়ির চৌবাচ্চার মধ্যে ডুবে ভাসছে। আঁতকে ওঠে মাসি। পাড়া প্রতিবেশীরা সবাই আসে। পুলিশ লাশটা তদন্ত করতে নিয়ে যায়। পরদিন মেশোর লাশ দাহ করা হয়। তদন্তর রিপোর্টও বেরোয়, জলে ডুবে মৃত্যু। মাসি নিজেকে শক্ত করে নিয়েছিল অনেক। একদিন রাতে মাসির হঠাৎ ঘুম ভেঙে যায়। শুনতে পায় মেশোর গলা। মেশো বলছে, টিকিটটা কোথায় গেল, আমার টিকিটটা। চমকে উঠে মাসি দেখে ঠিক মাসির সামনেই খাটের ওপর কেউ যেন দুলছে বসে জোরে জোরে। মাসি ছিটকে সরে যায়, আলো জ্বালায়, দেখে কেউ নেই। এরপরই মাসি প্রায় রাত্রিরে মেশোকে দেখতে শুরু করলো। ঘরে ভরে উঠত সেই আঁশটানি গন্ধ। মাসির ভয় লাগতো না, বরং কষ্ট হতো। মাসি এই কথাগুলো আমার মাকে বলে। আমার মা একজন পীর বাবার কাছে নিয়ে যায় আমার মাসিকে। পীর বাবা সব শুনে বলে আমার মেশোকে বাঁচানো যেত যদি ওই টিকিটটা খুঁজে পুড়িয়ে দেওয়া হতো। আর ওই টিকিটটা না পোড়ানো অবধি নাকি মেশোর প্রেত ওই লঞ্চ থেকে প্রতিদিন আসবে মাসির কাছে, মাসিকেও নিয়ে যেতে চাইবে। বাড়ি এসে অনেক খোঁজাখুঁজির পরেও ওই টিকিটটা পায় না মাসি। শেষে একটা কাপড় দিয়ে টিভির সামনে ধুলো ঝাড়তে গিয়ে একটা হলুদ কাগজ মেঝেতে পড়ে। মাসি নিচু হয়ে কুড়িয়ে দেখে লঞ্চ পারাপার হওয়ার একটা টিকিট। সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেয়, এক মুহূর্ত নষ্ট না করে। সেই দিনের পর থেকে আমার মাসি আর মেশোকে দেখতে পায় না। আসে না আর মেশো, দোলে না সেই খাটে বসে। এখন রাত 3টে বাজে রাজীব। আমি এপিসোডটা রেকর্ড করছিলাম পুরো একা। আমার লিটারেলি ভয় লাগছে এখন। মনে হচ্ছিল হয়তো ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে ওপারে যাওয়ার ডাক দিচ্ছে। যাই হোক, এটা ফাটাফাটি একটা সত্য ঘটনা। অনেক ধন্যবাদ রাজীব আমাদের চ্যানেলকে বেছে নেওয়ার জন্য। কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com পাঠাতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার করে ভালোবাসা দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।